দক্ষিণখান রাজধানী ঢাকার ঘনবসতিপূর্ণ এরিয়াগুলোর মধ্যে একটি হচ্ছে দক্ষিণখান। আজকে এই দক্ষিণখান থেকেই আমার যাত্রা শুরু। এখান থেকে আমি যাব হচ্ছে গুলশান 1-এ। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব দক্ষিণখান থেকে আমি কিভাবে যাচ্ছি গুলশান 1। যাই হোক, এখান থেকে এখন আমাকে প্রথমে একটা অটোতে উঠতে হবে, আর অটোতে করে আমি যাব হচ্ছে কসাইবাড়ি। এখান থেকে মূলত কসাইবাড়ি পর্যন্ত যেতে আমাদের সময় লাগবে 10 থেকে 15 মিনিটের মতো, আর ভাড়া পড়বে 10 টাকা। যদি জ্যাম না থাকে তাহলে 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায়, কিন্তু সত্যি কথা বলতে এমন কোনো দিন নেই যে এই রাস্তায় জ্যাম থাকে না। আর এটা তো একেবারেই জানা কথা, আমাদের বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যে যেখানে আসলে জ্যাম থাকে না, সব জায়গাতেই জ্যাম থাকে। যাই হোক, আমি এই মুহূর্তে একটা অটোতে উঠলাম, আর এই অটোতে করেই এখন যাব হচ্ছে কসাইবাড়ি। আমি যে জায়গাটা থেকে আজকে যাত্রা শুরু করেছি এটা হচ্ছে দক্ষিণখানের খুবই জনপ্রিয় একটি জায়গা, আর এই জায়গাটার নাম হচ্ছে চেয়ারম্যান বাড়ি। দেখেই হয়তো বুঝতে পারছেন বেশিরভাগ দোকানই কিন্তু এখনও বন্ধ, আর বন্ধ থাকার কারণও নিশ্চয়ই আপনারা ধরে ফেলেছেন ইতিমধ্যেই। এখনও অনেক সকাল, আর সকালের দিকে এই দোকানগুলো বন্ধ থাকে, বিশেষ করে 9টা সাড়ে 9টার দিকে সব দোকানই কিন্তু খুলে যাবে। আমাকে যেহেতু অনেক সকালেই যেতে হয়, তাই আর কি করা, ঘুম থেকে উঠেই সকাল সকাল রওনা দিলাম গুলশান 1-এর উদ্দেশ্যে। আর আমরা এই মুহূর্তে দেখতে দেখতে চলে এলাম আমতলা। এই জায়গাটার নাম হচ্ছে আমতলা, দক্ষিণখানের মধ্যে এটাও একটি জনপ্রিয় জায়গা। এই জায়গাটা জনপ্রিয় হওয়ার জন্য অনেক কারণ রয়েছে, তার মধ্যে একটি কারণ হচ্ছে এখানে অনেকগুলো ফার্নিচারের দোকান একসাথে রয়েছে। যারা এই এরিয়াতে থাকেন বা এর আশপাশের এরিয়াতে থাকেন, যদি আপনাদের কখনো ফার্নিচার ক্রয় করতে হয় তাহলে আপনারা চলে আসতে পারেন আমতলাতে। আমতলা থেকে আমরা অলমোস্ট কিন্তু এসে পৌঁছে গেলাম কসাইবাড়ি। যেমনটা আগেও বললাম, আমাদের কসাইবাড়ি পর্যন্ত আসতে সময় লাগে 5 মিনিটের মতো, কিন্তু যখন জ্যামে পড়ব তখন 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে। সকালের দিকে খুব একটা জ্যাম থাকে না, জ্যামটা মূলত শুরু হয় 8:30 কি 9টার দিক থেকে। তো এই মুহূর্তে আসলে আমি জ্যামে পড়িনি, যার জন্য খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমি এসে পৌঁছে গিয়েছি কসাইবাড়িতে। আর এখানে আসার পরে ছোট্ট একটি জ্যাম ছিল, আর এখানেই আমি এখন নেমে যাব। এর কারণ হচ্ছে এখান থেকেই হাঁটাপথের দূরত্ব হচ্ছে কসাইবাড়ি, সো এখানে আর জ্যামে বসে থাকার কোনো মানেই হয় না। শীতের সবজি দেখেই হয়তো বুঝতে পারছেন, যেটা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। যেমনটা বললাম, আমি অটো থেকে নেমে গিয়ে এখন হাঁটা শুরু করেছি কসাইবাড়ি রেলগেটের দিকে। আর যেমনটা আগেও বললাম, এখান থেকে একেবারেই হাঁটা পথের দূরত্ব হচ্ছে কসাইবাড়ি রেলগেট। সূর্য ওঠার সাথে সাথেই আমাদের কর্মব্যস্ত শহরটা আবার জেগে ওঠে, আর প্রত্যেক মানুষই কিন্তু তাদের দৈনন্দিন কাজে বের হয়। আমার এবারের গন্তব্য কসাইবাড়ি রেলগেট, যেমনটা আগেও বললাম। আর এখান থেকে যেমনটা বলেছিলাম একেবারেই হাঁটা পথের দূরত্ব।
আমি এখন হেঁটেই রওনা দিয়েছি কসাইবাড়ি রেলগেটের দিকে। আর এই জায়গাটাতেই আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে অনেক জ্যাম পড়েছিল। আর এই জ্যাম পড়ার মূল কারণ হচ্ছে এখানে যেই অটোগুলো থাকে সেই অটোগুলো কিন্তু অনিয়মিতভাবে বা যত্রতত্রভাবে কিন্তু তারা এখানে অটো পার্কিং করে রাখে, যার জন্য মানুষের যাতায়াতে কিন্তু অনেক বেশি বিঘ্নতা হয় বা অনেক বেশি সমস্যার সৃষ্টি হয়। এখান থেকে খুব কাছেই হচ্ছে উত্তরা জসীমউদ্দিন, একই সাথে হচ্ছে আমাদের বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আপনারা এখান থেকে একেবারে হেঁটেই চলে যেতে পারবেন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, খুবই কাছে জায়গাটা। আর উত্তরা জসীমউদ্দিন কিংবা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে চাইলেও এখান থেকে হেঁটে অথবা রিক্সা দিয়ে আপনারা যেতে পারেন। আমি এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম কসাইবাড়ি রেলগেট। আর কসাইবাড়ি রেলগেট থেকে আমার এবারের গন্তব্য হচ্ছে বিমানবন্দর। এখান থেকে খুব একটা দূরে না, যেমনটা আগেও বললাম একেবারেই হাঁটাপথের দূরত্ব, কিন্তু আমার একটু দ্রুত যেতে হবে, সেজন্য আমি রিক্সাতে উঠলাম। এখান থেকে রিক্সাতে যদি আপনারা যান সেক্ষেত্রে ভাড়া রাখে হচ্ছে 20 টাকা করে, আর জোড়ায় যদি যান তাহলে হচ্ছে 10 টাকা। জোড়ায় বলতে দুজন একসাথে যাবে। তো আমরা বেশিরভাগ সময়ই আসলে জোড়াতেই আসা যাওয়া করি। আর এখানে খুব একটা বসেও থাকতে হয় না, কারণ সবসময়ই কিন্তু এখানে মানুষ থাকে। যাই হোক, আমার এখনকার গন্তব্য হচ্ছে কসাইবাড়ি রেলগেট থেকে বিমানবন্দরের সামনে। বিমানবন্দর বলতে আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে যাচ্ছি। ওখান থেকেই আমি আবার রওনা দিব হচ্ছে গুলশানের উদ্দেশ্যে। ঢাকাকে বলা হয় রিকশার শহর। গ্রাম থেকে বহু মানুষ এই শহরে আসে তাদের জীবিকার তাগিদে, আর জীবিকার তাগিদেই তারা বেছে নেয় রিকশা। রিকশা একটা সহজ যান বলা চলে ঢাকা শহরে, আপনি যেখানেই যান না কেন রিকশা পাবেন। যাই হোক, আমি এই মুহূর্তে কসাইবাড়ি রেলগেট থেকে একটা রিকশা নিয়ে রওনা দিয়েছিলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে। তবে এখানে আসলে কিছু বাধ্যবাধকতা রয়েছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন আমাদের হাইওয়ে রোড, এর উপরে আসলে রিকশা উঠতে দিবে না, যার জন্য আমাদেরকে এখানেই নামতে হবে। আর এখান থেকেই আসলে আমি বাসে উঠব, আর এখান থেকে যাব হচ্ছে মহাখালী আমতলী। তবে যাওয়ার আগে আমি কিছুটা সময় এখানে একটু বিশ্রাম করব। আমি এই মুহূর্তে বাসের জন্য ওয়েট করতেছি। আর মূলত যেমনটা বললাম, আমার এবারের গন্তব্য হচ্ছে মহাখালী। এয়ারপোর্ট থেকে মহাখালীতে যায় মূলত হচ্ছে গিয়ে বলাকা, আজমেরি, আর আরো অনেক বাস যায়, তবে বলাকা, আজমেরি এই বাসগুলো হচ্ছে গিয়ে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের উপর দিয়ে যাবে। তো এটাই হচ্ছে একটা পাস পয়েন্ট। আমি প্রতিদিনই গুলশান 1-এ যাওয়ার আগে এই জায়গাটাতে এসে কিছুটা সময় বিশ্রাম করি, আর এই দোকান থেকেই আমি চা খাই, যার জন্য আগে থেকেই তারা আমার পরিচিত। এখান থেকে কিছুটা সময় বিশ্রাম করার পরে আমি আবার রওনা দিব গুলশান 1-এর উদ্দেশ্যে। আপনাদেরকে যেমনটা আগেও বললাম, আমি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক সামনে। রাস্তার ঠিক অপর পাশেই হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
আমি মূলত আজকের ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আমি উত্তরা থেকে এখন আমি যাব হচ্ছে গুলশান একে। তা আমি কিভাবে যাচ্ছি, আর এখন থেকে প্রতিদিনই আমি চেষ্টা করবো নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। আর আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন সবার প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন প্লিজ প্লিজ। আর যদি সম্ভব হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই মুহূর্তে আমি মূলত আসি হচ্ছে এয়ারপোর্টের সামনে, মানে আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে। আর ওয়েট করছি হচ্ছে গিয়ে বাসের জন্য। তো বাসের জন্য ওয়েট করছি বললে ভুল হবে, কারণ আমি এখন এই মুহূর্তে চা নিয়েছি এখানে খাওয়ার জন্য। চা খাওয়া শেষ করে পরে বাসে উঠবো। আর এখানে ঠিক পাশেই চায়ের দোকান রয়েছে। তো এখান থেকে মূলত আমি যাব হচ্ছে, মানে আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে বা এয়ারপোর্টের সামনে থেকে আমি যাব হচ্ছে মহাখালী আমতলীতে। তো ওখান থেকে আবার রিক্সা নিয়ে চলে যাব হচ্ছে গুলশান একে। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার বাসে ওঠার পালা। যেমনটা আগেও বললাম, আমার আজকের গন্তব্য হচ্ছে গুলশান এক। আপনারা যদি কখনো উত্তরা থেকে গুলশান একে যেতে চান তাহলে দুইভাবে যেতে পারেন। প্রথমত হচ্ছে উত্তরা থেকে রায়দা, ভিক্টর ক্লাসিক বা অন্য যেই বাসগুলো লিংক রোডের দিকে যায় বা বাড্ডার দিকে যায়, যে কোনো একটা বাসে করে আপনারা চলে যেতে পারেন লিংক রোড। আর লিংক রোড থেকে আবার হাঁটাপথের দূরত্বই হচ্ছে গুলশান এক। আপনারা চাইলে রিক্সা কিংবা বাস পেয়ে যাবেন। আমি অন্য কোনো ভিডিওতে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করব। আর দ্বিতীয় উপায়টি হচ্ছে উত্তরা থেকে আপনারা চলে যেতে পারেন হচ্ছে মহাখালী আমতলী। মহাখালী আমতলী থেকে তিতুমির কলেজের সামনে দিয়ে আপনারা চলে যেতে পারেন গুলশান একে। আমি আজকে যাব হচ্ছে মহাখালী আমতলী হয়ে। আর মহাখালী আমতলী এই রাস্তাটা আমি সাজেস্ট করব সবাইকে যাওয়ার জন্য। এর একমাত্র কারণ হচ্ছে এদিক দিয়ে যে গাড়িগুলো যায়, বিশেষ করে হচ্ছে বলাকা বা আজমেরি, এই গাড়িগুলো কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়েই যাবে। যেহেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যায়, সেজন্য অনেক কম সময়ের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যেতে পারি। দেখতে দেখতে আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালের ঠিক সামনে। মূলত এই জায়গাটার নাম হচ্ছে কাওলা। এই মুহূর্তে আমরা যেমনটা বললাম অবস্থান করছি ৩ নম্বর টার্মিনালের ঠিক সামনে। আর এই জায়গাটার নাম হচ্ছে কাওলা। মূলত উত্তরা থেকে বা গাজীপুর থেকে আসা যেই গাড়িগুলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে ওঠে, সেই গাড়িগুলো মূলত কাওলা থেকেই কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে ওঠে। এখানেই হচ্ছে গিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে ওঠার জন্য লেন রয়েছে।
আর দেখেই হয়তো বুঝতে পারছেন আমাদের গাড়িটিও এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাওয়ার জন্য ওই লেনটা ধরেই যাচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যেসব গাড়ি চলাচল করে প্রত্যেকটা গাড়িকেই কিন্তু টোল দিতে হয়, আর গাড়ি ভেদে কিন্তু টোলের মূল্যটাও কিন্তু আলাদা হয়ে থাকে। আমরা এই মুহূর্তে বাসে করে যাচ্ছি, সো আমাদের বাসটাকে এখন টোল দেওয়ার জন্য এখানে দাঁড়াতে হয়েছে। টোল দেওয়া শেষ হওয়ার পরে বাসটা আবার কিন্তু এই মুহূর্তে ছেড়ে দিল। যেমনটা আগেও বললাম, এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাওয়ার একমাত্র সুবিধাই হচ্ছে আপনাকে কোথাও আর জ্যামে পড়তে হবে না। একেবারে খুব সহজেই অল্প সময়ের মধ্যেই আপনি আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারছেন। বিশেষ করে যারা উত্তরা থেকে বা এয়ারপোর্ট থেকে যারা হচ্ছে গিয়ে বনানী কিংবা মহাখালী যায় তারা কিন্তু এই রোডটা বেছে নিতে পারেন। আর এখন কিন্তু অনেক বাসই রয়েছে যারা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়েই কিন্তু আসা যাওয়া করে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে, আর আমরা গিয়ে নামবো হচ্ছে বনানীতে। আমরা এই মুহূর্তে যাচ্ছি এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে, আর ঠিক নিচেই হচ্ছে 300 ফিটের রাস্তা, যেটা বাংলাদেশে তৈরি প্রথম 14 লেনের রাস্তা। এই রাস্তা দিয়ে চলার অনুভূতিটাই কিন্তু অন্যরকম। আপনার কাছে এক মুহূর্তের জন্য হলেও মনে হবে আপনি হয়তো উন্নত বিশ্বের কোনো দেশে চলে এসেছেন। বলা চলে একটি দেশকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে রূপান্তরিত করার জন্য যে বিষয়ের উপর সবচাইতে বেশি গুরুত্ব দিতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। আর আমাদের যোগাযোগ ব্যবস্থাকে কিছুটা হলেও কিন্তু উন্নত করেছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। কিছুদিন আগেও উত্তরা থেকে বনানী পর্যন্ত যেতে অলমোস্ট সময় লাগতো প্রায় 1 ঘন্টার মতো,
আর সেই রাস্তাটাই আপনারা এখন পার হতে পারছেন বা আমরা পার হতে পারছি মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই। আপনারা যদি কখনো উত্তরা থেকে কিংবা গাজীপুর থেকে ফার্মগেটও যেতে চান তাহলেও আপনারা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যেতে পারেন। আর এটা নিয়ে আমার কিন্তু বেশ কিছু ভিডিও রয়েছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলোও দেখতে পারেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি আর্মি স্টেডিয়ামের সামনে, আর এখান থেকে খুব কাছেই হচ্ছে নৌবাহিনীর সদর দপ্তর। দেখেও হয়তো বুঝতে পারছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে নামব বনানীতে। কোনো রকম যানজট নেই, একেবারে যানজটবিহীন একটি রাস্তা। ঢাকা শহরে এমন রাস্তা আসলে কল্পনাই করা যায় না। যাই হোক, আমরা ইতিমধ্যেই কিন্তু অলমোস্ট বলা চলে কাছাকাছি চলে এসেছি বনানীর। আরও হয়তো 2-3 মিনিটের মধ্যেই কিন্তু আমরা বনানীর লেন ধরে নামব। আমরা এই মুহূর্তে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে বনানীর দিকে নামতেছি। আর দেখেও হয়তো আপনারা বুঝতে পারছেন, যদি আপনারা কখনো গুলশান 2 কিংবা হচ্ছে গিয়ে গুলশান 1-এ যেতে চান তাহলে আপনারা বনানী নেমে রিক্সা দিয়েও যেতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের রিক্সা ভাড়া পড়বে 50 থেকে 60 টাকা। যেমনটা আগেও বললাম, আমি যাব হচ্ছে তিতুমির কলেজের সামনে থেকে। তিতুমির কলেজের সামনে থেকেও আপনারা চাইলে কিন্তু রিক্সা দিয়ে যেতে পারেন, অথবা আপনারা চাইলে বাসেও যেতে পারেন। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে সেই দৃশ্যগুলোই মূলত দেখানোর চেষ্টা করছি, যে আমি কিভাবে দক্ষিণখান থেকে বা উত্তরা থেকে আমি যাচ্ছি হচ্ছে গুলশান 1-এ। এই মুহূর্তে আমি অবস্থান করছি বনানীতে। যেমনটা বললাম, বনানী থেকে কিন্তু আমরা এখন রওনা দিয়েছি গুলশান 1-এর উদ্দেশ্যে। যদি আপনারা কখনো কুর্মিটোলা গলফ ক্লাব কিংবা বনানী DOH আসতে চান তাহলে আপনাদেরকে নামতে হবে বনানীতে। আর এখান থেকেই খুব সামনেই হচ্ছে বা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব মহাখালী। আমি যে জায়গাটাতে নামবো এই জায়গাটার নাম হচ্ছে মহাখালী আমতলী। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে বনানীর চেয়ারম্যান বাড়িতে। সামনেই হচ্ছে কিন্তু মহাখালী, আর আমি নামবো হচ্ছে মহাখালী আমতলী। আমতলী থেকে আমি আবার রিক্সা নিব, রিক্সা নিয়ে আমি চলে যাবো হচ্ছে গুলশানে। আপনাদেরকে সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। যেমনটা বললাম, আমি এই মুহূর্তে অবস্থান করছি বনানী চেয়ারম্যান বাড়ি। মূলত বনানী কাকলি, তারপরেই হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি, আর এরপরেই হচ্ছে মূলত মহাখালী আমতলী। আমি যেহেতু যাব হচ্ছে গুলশান 1-এ, সেজন্য আমি গিয়ে নামবো হচ্ছে মহাখালী আমতলীতে। আমতলী থেকে আবার গুলশান 1-এর দিকে বেশ কিছু বাস আসা যাওয়া করে। আমরা যে কোনো একটা বাসে উঠে চলে যাব গুলশান 1-এ। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই দৃশ্যগুলোই দেখানোর চেষ্টা করছি বা সেই দৃশ্যগুলোই দেখাচ্ছি। যাই হোক, যেমনটা বললাম, এখন অবস্থান করছি চেয়ারম্যান বাড়ি। এটি জায়গাটার নাম হচ্ছে মূলত বনানী চেয়ারম্যান বাড়ি।
আর একটু সামনে গেলেই আপনারা দেখতে পাবেন আমাদের সেতু ভবন, আর সেতু ভবনের ঠিক পরেই হচ্ছে গিয়ে মহাখালী আমতলী। দেখেই হয়তো বুঝতে পারছেন সামনেই হচ্ছে মহাখালী ফ্লাইওভার। মূলত যেই গাড়িগুলো শাহবাগের দিকে যাবে বা ধানমন্ডির দিকে যাবে, ওই গাড়িগুলো কিন্তু মহাখালী ফ্লাইওভারের উপর দিয়েই যাচ্ছে। আর আমরা যাচ্ছি হচ্ছে ফ্লাইওভারের নিচে। এই জায়গাটাকেই বলা হয় মহাখালী আমতলী। আর আমরা এখন এখানেই নামবো। এখানে একটি ছোট সিগন্যাল পড়েছে, কিছু সময় এখানে বসে থাকতে হবে বাসগুলোকে, কিন্তু আমি এখানেই নেমে যাব। সিগন্যালে আর বসে না থেকে জাস্ট 1 মিনিটের হাঁটাপথের দূরত্ব ছিল। আমি হেঁটেই এই মুহূর্তে চলে আসলাম মহাখালী আমতলীতে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর করে কিন্তু রং তুলি দিয়ে সাজানো হয়েছে মহাখালী ফ্লাইওভারকে। আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে। যেই বাসগুলো দেখছেন এই বাসগুলোই মূলত যাবে হচ্ছে গুলশান 1-এ। আমি এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে এসে নামলাম হচ্ছে মহাখালী আমতলীতে। আর এখান থেকে এখন আপনারা চাইলে কিন্তু বাসে করে গুলশান 1-এ যেতে পারবেন, অথবা রিক্সা নিয়েও যেতে পারবেন। তা আমি এখন চেষ্টা করবো হচ্ছে রিক্সা বা বাস যেটাই আগে পাই ওটা নিয়েই চলে যাবো হচ্ছে গুলশান 1-এ। তো যেমনটা বললাম এই মুহূর্তে আসি হচ্ছে মহাখালী আমতলী। আমি এই মুহূর্তে এখানে আসলে বাসের জন্য অপেক্ষা করছি। আর যেহেতু যে সিগন্যালটা একটু আগে এখানে পড়েছিল সেই সিগন্যালটা ছেড়ে দিল, এখানে আসলে বেশ কিছু সময় এখন বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হবে পরবর্তী সিগন্যাল পড়ার জন্য। যার জন্য আমি আর অপেক্ষা না করে আমি এখান থেকে এখন একটা রিক্সা নিব। আর রিক্সা দিয়ে চলে যাব হচ্ছে গুলশান 1-এ। যেমনটা আপনাদেরকে আগেও বললাম, আমরা যাব হচ্ছে তিতুমির কলেজের ঠিক সামনে দিয়ে। আর এখান থেকে গুলশান 1-এ যাওয়ার জন্য রিক্সা ভাড়া রাখবে হচ্ছে 50 থেকে 60 টাকা। এখানে রিক্সা নেওয়ার জন্য একটু সামনের দিকে হেঁটে যেতে হবে। আর আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন একটা বাস দাঁড়িয়ে আছে। আমি চাইলেই এই বাসটাতে উঠতে পারতাম, কিন্তু বাসটাতে উঠলে দাঁড়িয়ে থাকতে হবে অনেকক্ষণ। বাসে বসার জন্য কোনো সিট ছিল না, যার জন্য আমি আসলে রিক্সা নেওয়ার জন্য সামনের দিকে হেঁটে যাচ্ছি। আর যেমনটা আপনাদেরকে আগেও আমি বলেছিলাম, এখান থেকে একেবারেই হাঁটা পথের দূরত্ব হচ্ছে তিতুমির কলেজ। আপনারা যদি কখনো প্রথমবারের মতো তিতুমির কলেজে যান বা যেতে চান, আপনাদেরকে প্রথমে এসেই নামতে হবে মহাখালী আমতলীতে। আমতলী থেকে আপনারা এই রাস্তাটা ধরেই হেঁটে চলে যেতে পারবেন তিতুমির কলেজের ঠিক সামনে। আর আমিও এখন ওদিকেই যাচ্ছি। গুলশান 1 কত? 50 টাকা, 40 টাকা দিই। ওকে মামা, চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মহাখালী আমতলী থেকে আমি এই মুহূর্তে একটা রিক্সা নিলাম গুলশান 1-এ যাওয়ার জন্য। আর যেমনটা বললাম আপনারা চাইলে কিন্তু বাসে করেও চলে যেতে পারেন। এখান থেকে বাস ভাড়া নিতে হচ্ছে 10 টাকা, আর যদি রিক্সাতে যান তাহলে নিতে হচ্ছে 50 টাকা কিংবা 60 টাকা।
আর আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে তিতুমির কলেজের ঠিক সামনে দিয়ে, আমাদের ঠিক সামনেই হচ্ছে কিন্তু তিতুমির কলেজ। আমি যেমনটা বললাম যে আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে আমি কিভাবে যাই হচ্ছে গুলশান এসে। তো যেমনটা বললাম, আপনারা খুব সহজেই কিন্তু চলে আসতে পারেন নোয়াখালী আমতলী, কিংবা উত্তরা থেকেও আপনারা যদি কখনো গুলশান এসে আসতে চান, নোয়াখালী আমতলী এসে এখান থেকে রিক্সা পাই, যে আমার পিছনে বাসগুলো দেখতে পাচ্ছেন, এই বাসগুলোতে করে আপনারা চলে যেতে পারেন। যেমনটা আগেও বললাম, আমি এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে তিতুমির কলেজের সামনে দিয়ে। বলা চলে তিতুমির কলেজ আমরা পিছনেই রেখে চলে এসেছি। এ এক অন্যরকম যাত্রা। প্রত্যেক দিনই কিন্তু আমাকে এভাবেই আসা যাওয়া করতে হয়। দক্ষিণখান থেকে প্রথমেই আমার গন্তব্য হয় কসাইবাড়ি। কসাইবাড়ি থেকে আমি চলে আসি এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে মহাখালী আমতলী। আমতলী থেকে আবার আমি যাই হচ্ছে গুলশান একে। আর এই কাজটা আমাকে যেহেতু নিয়মিতই করতে হয়, যার জন্য বলা চলে আমি এদিক দিয়ে যাতায়াতে খুব বেশি অভ্যস্ত। আজকে আমি চেষ্টা করছি আমার সেই যাতায়াতের কিছু দৃশ্য আপনাদেরকেও দেখানোর জন্য। একটু সামনেই হচ্ছে রাস্তার ঠিক বাম দিকে গাউসুল আজম জামে মসজিদ, যেটা একটি ঐতিহাসিক মসজিদও বটে। এছাড়াও এই রাস্তার পাশেই রয়েছে জাতীয় ক্যান্সার হসপিটাল, একই সাথে হচ্ছে বক্ষব্যাধি হসপিটাল সহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। আমি এই মুহূর্তে চেষ্টা করছি গাউসুল আজম মসজিদের কিছু দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। আর এখান থেকে একটু সামনে গেলেই আপনারা দেখতে পাবেন হচ্ছে ঢাকা শহরের সবচাইতে ঘনবসতিপূর্ণ একটি বস্তি, যেই বস্তিতে মানুষজন নৌকা দিয়ে চলাচল করে, বা মেন রাস্তা থেকে মানুষজন নৌকা দিয়ে বস্তিতে প্রবেশ করে। আমি অন্য কোনো ভিডিওতে সেই দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে গুলশান একে। আর গুলশান একে ঠিক প্রবেশ করার সময় পাশে হচ্ছে এখানে কড়াইল বস্তি। এখনো কিন্তু কড়াইল বস্তির মানুষজন কিন্তু নৌকা দিয়ে আসা যাওয়া করে। আমি অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কড়াইল বস্তি এবং নৌকা দিয়ে আসা যাওয়া করার এই দৃশ্যটা। তবে এটা ভেবে এখনো
ভালো লাগছে যে আমাদের ঢাকা শহরে এবং গুলশানের মতো একটা জায়গায় বা গুলশানের ঠিক পাশেই এখনো এখানে নৌকা দেখা যায় বা কিছু মানুষ এখনো নৌকা দিয়ে চলাচল করে। এটা আসলে আমাদের ঐতিহ্যকে ধারণ করে বলে আমি মনে করি। যাই হোক, আমি এই মুহূর্তে চলে আসছি হচ্ছে গুলশান একে। দেখতে দেখতে আমি এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম গুলশান একে। আর যে গাড়িগুলোকে যেতে দেখছেন এই গাড়িগুলো যাচ্ছে হচ্ছে মূলত গুলশান 2 এর দিকে। তো গুলশান 1 থেকে গুলশান 2 এর দূরত্ব কিন্তু খুব বেশি একটা না। যাই হোক, আমি মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দক্ষিণখান থেকে আমি কিভাবে আসি হচ্ছে গুলশান একে। আপনারা যারা উত্তরা কিংবা গাজীপুর থেকে কখনো গুলশানে আসতে চান, আপনারা চাইলে এই রাস্তা ধরে আসতে পারেন, অথবা আমি যেমনটা একেবারে শুরুর দিকেই বললাম আপনারা চাইলে লিংক রোড দিয়েও আসতে পারেন। আর এখান থেকে কিন্তু হাঁটা পথের দূরত্বই হচ্ছে লিংক রোড। অবশেষে আমি এসে পৌঁছে গেলাম হচ্ছে গুলশান একে। আজকের এই ভিডিওর মাধ্যমে মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আমি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে কিভাবে আসি হচ্ছে গুলশান একে। তো দেখেই হয়তো বুঝতে পারছেন যে আমি এই মুহূর্তে অবস্থান করছি গুলশান এক। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি শেষ করার আগে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ প্লিজ যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গুলশানকে বলা হয় ঢাকা শহরের মধ্যে সবচাইতে অভিজাত একটি এলাকা। বিশেষ করে এখানে ধনীদের বসবাস বলেই অনেকে বিশ্বাস করে, কিন্তু এখানেও অনেক লোকাল এরিয়া রয়েছে যেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে। এই মুহূর্তে আমি চেষ্টা করছি গুলশান একের কিছু দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।